আসসালামু আলাইকুম। আ ২১ মে ২০২৫ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন গত কয়দিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের আ কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি। এই বাদরামি করতে, করতে তিনি বেশ কিছু আ এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন, সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি। তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার, কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না। কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই। আমি আ সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা। তার আগে কিছু কথা বলে নিই যে আচ্ছা আমি আমার মনে হয় সেনাপ্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনাই। সেটা হচ্ছে আ কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য ২১শে মে ২০২৫ কর্তব্যরত ব্যক্তি ব্যতীত দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন। এখানে ২ নম্বরেই বলা হয়েছে, সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত, খানিকটা হতাশ ও স্বভাববিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে। তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান। তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন। তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ নিম্নরূপ। আচ্ছা, এইখানে তিনি বলেছেন আ যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত ৯ মাস ধরে আপনাদের মনে আছে ১ম এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো। এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো। এই কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা আ বিএনপি সমর্থক একজন আ ছাত্র ছিল, অর্থাৎ ছাত্রদল সমর্থক। আ এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো? ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে। ঐদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে ইশরাককে বসানোর জন্য। আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক ছ্যাঁচড়ামো করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছেলে না। সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোনো নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে। কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে। এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল। আমি অনেক কিছু আপনাদেরকে কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না। তবে এইটুকু আমি আমার তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল ২ দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন। এই পক্ষকে উত্তেজিত করেছেন, এই পক্ষকে বলেছেন তুমি এটা করো। সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে, সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না। যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে। তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে। অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনূস সরকারের প্রতি একটা আ বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে, "স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন।" এই চেষ্টা তিনি ৫ তারিখের আগে ৩ তারিখ থেকেই শুরু করেছে। তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপরে একটা সরকার গঠন হবে। আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন। কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি সরকারকে বলব অতি সত্বর ডিজিএফআই এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক। তারপরে তিনি বলেছেন
যে ৫ই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সেনাবাহিনী ভালো করেন এই ৫ তারিখের পর থেকে। আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এই সেনাপ্রধান, এই সেনাপ্রধানের আপনার তাদের যেইসব উচ্চপদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমান্ড করা হয়, সেই জায়গা থেকে আমি অন্তত ২০ জন মেজর, ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। তারা কয় তারা বলছে, "ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না। আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু" অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যেকোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে, "ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই, আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয়।" এবং যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না। কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায়, যেয়ে দেখে যে ৫ মিনিট আগে, ৩ মিনিট আগে, ২ মিনিট আগে তিনি পলাতক। তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে, তারা এটা জানিয়ে দিচ্ছেন যে, "এখান থেকে সরে যাও।" আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই-আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। ডক্টর ইউনূস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে। মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই। উনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর কইরা করতেন। এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না, সেনাবাহিনী কোনো কিছু করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে, বিডিআর এর পোশাক পরে গুলি করেছে। এটা উনি বানায় ফেলতেন। যে কারণে উনার ওটা পছন্দ হয় নাই। তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে। তিনি সংস্কার চান। তবে তিনি যেভাবে চান, সেইভাবে এই সরকার করছেন না। তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্যে শুনেছেন যে, যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে, যমুনার সামনে, সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে, ওয়াকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন? এটা তাকে করতে হবে। তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যেয়ে তারপরে থ্রেট করা হয়েছে। যে তোমরা বেশি বুঝো না, বেশি ফাল পাইরো না, হ্যাঁ? সেই পোস্ট আপনারা দেখেছেন। যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং আ অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সেটা তারা করতে বাধ্য হয়েছে। সেনাপ্রধানকে জবাব দিতে হবে, হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ। সেনাপ্রধান, তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন? তোমার এত সার্বভৌমত্বের প্রতি হইছে, তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায়া জেএসএস, ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে করতে? তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও। তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছো। তুমি এখন আসছো করিডোর। করিডোর নিয়ে আমরা কথা বলবো। এই দেশে যদি ডক্টর ইউনুস না, আমি আমেরিকায় বসে আছি। যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমারে যদি ফাঁসিও দেয়, যদি আমার দেশ দখল করতে যায়, আমরা কথা বলবো। আমরা এখনো বেঁচে আছি তো। তোমার মতো ২ নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না? বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয়। তো তোমার আমি কেন দিব? বিদেশি কোম্পানি
আমি কোন দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই, সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে। সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে। আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা। এটা যদি এই সমস্যা যদি এই জট যদি না হয়, এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি করা হয়, করবে সমস্যা কি? আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন এমিরেটস এর কাছে যদি দিয়ে দেন। আরে ভাই এমিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে, প্রতিটা মানুষ এটার সুফল ভোগ করবে। এখন কোন দেশ, কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ এসে আমার এটা দখল করে করবে, এটার আমি বিরোধিতা করব। জীবন দিয়া দিব এটার জন্য। কিন্তু আমার কোন কোম্পানি, কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয়, এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয়, সমস্যা নাই তো। তুমি তো এতদিন ইন্ডিয়ারে যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা, ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাইলে তাকে আগে খালাস করতে হবে। সে পরে আসলেও তার আগে দিতে হবে। তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই। তুমি পাহাড়েই করো না কেন? তোমারে খাওয়ার জন্য নাকি এই ডিওএইচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দখল করে তোমারে খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা? তুমি পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড় আগে দখলমুক্ত করো। এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আইসো। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান কিংবা যে যাই বলুক, আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মতামত নিয়া যদি মনে করে যে না এটা ঠিক আছে, যেহেতু এটা নিয়ে একটা তৈরি হয়েছে। আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনূস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে। ইউনূস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায়, আরে ভাই রাতারাতি ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা। যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি মনে করি এর মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যাইতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে। একজন বিশ্বস্ত দেশপ্রেমিক, তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না। সো খালেদা জিয়াকে আনেন, এনে আপনারা বসেন, বসে এটা কি করবেন সেটার সিদ্ধান্ত নেন। ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই। সে লিখেছে ওইখানে যে, "দেয়ার উইল বি নো করিডোর।" এখানে সে এটার মানে কোট আনকোট একটা দিয়েছে। এই লেখাটার ভিতরে তিনি স্পষ্টভাবে বলেন, এটা লেখার আগে বলেছেন। যাই হোক, ওয়াকারের কাছে তো আমাদের দেশপ্রেমী। উনি ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া যাও, তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়াতে যাও। আচ্ছা, এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "এই বিষয়টি সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।" তুই কি পাল ফালাস? তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টসের পোলাপানের কাছে যায় কাঠি মারে এদেরকে করার জন্য। ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর লোক দায়ী। তুই করছিস। ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটারে দিয়ে রাখছে। ব্রিগেডিয়ার জেনারেল একজন। এটা ছিল আত্মীয়। ওই সিলেটের ওই যে এক আছে না? ওই যে মাগুর একটা আছে না আপনার লন্ডনে? পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল। তার আত্মীয়। তার সাথে ছবি-টবিও আছে। আমার কাছে আছে ওগুলো। তারে নিয়ে এসে দিয়েছে। তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে। গুটিবাজি করে অস্থিরতা করে। এখন আজকে সে এখানে বলেছে যে এটা করছে। তোমারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হইছে না, তুমি সরকারের তুমি সরকার। সরকারের পার্ট তো তুমিও। তোমারে সরকার তো সেই দায়িত্ব দিয়েছে। তুই ওখানে না যেয়ে তুই এনে গুটিবাজি করিস সারাদিন ভারতের সাথে। তোর বউর ফোন দিয়া তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারিস কেন? তোর ওইজন্য তোর সেনাপ্রধান বানানো হইছে নাকি? তারপরে বলেছে যে গত ২০ মে ২০২৫ তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। মানে তো ওনাকে সেনাপ্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস জিজ্ঞাসা করেছেন। সেনাপ্রধান যেকোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন। তোমারে সে কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন। তোমার এই আইন জানা উচিত। তারপরে আহ খুব মজার একটা কথা তিনি বলেছেন যে, গত ৯ মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন যে, তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। বাটপার, তোর সময়ে ২০২৪ সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায়া ছিলি? তুই তো তাকায়া ছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়াইয়া গেলি, বাটপাড়ির রাজনীতি মারাও। তোমার এই রাজনীতি আমরা বুঝি না। তুই খালেদা জিয়ার বাসায় গিয়া খালেদা জিয়ার সাথে এখন প্রীতি কর। তোর তো প্রীতি না করে উপায় নাই। তুই এইজন্য খালেদা জিয়ার বাসায় গেছিস। ২৪ এর আগে কেন গেলি না? ২৪ এর আগে যায়া খালেদা জিয়ারে কেন করলি না যে, "আপা, ম্যাডাম আপনাকে লাগবে আমাদের।" তারেক রহমানের ফোন করছিলি?
বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে ২০২৪ সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে। এই কথা বলছিলি না তুই? তোর এই রেকর্ড-টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি। পাবো কিনা জানি না। পেয়ে যাইতেও পারি। তুই যে ৩ তারিখ, ২ তারিখ কি আদেশ দিয়েছিলি এইসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপানরা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তোর তখন উদ্বিগ্ন হইস নাই তুই এতগুলি মানুষরে যে মারল? তুই আর তোর বিডিআর এর লোকজনরে দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করায় ৫ তারিখ সকালেও তুই গুলি করাইছিস। তুই তো সেই বাটপার। তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায়। মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনূসরে এখান থেকে সরায় দেয়, তাইলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে, তাই না? এইজন্য এখন নির্বাচিত সরকারেরে তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায়তারা করতেছ। সব লোকজনের কিনে নিয়া এখন তাদেরকে দিয়ে করতেছ। এগুলি আমরা খুব ভালো করে বুঝি। যাই হোক, প্রিয় দর্শক এরকম লম্বা বিশাল ফিরিস্তি আছে। আমি আপনাদের সামনে বিষয়টা খুব জরুরি। এইজন্য আ দ্রুত জানানোর চেষ্টা করলাম। বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ, দেখেন সামনে নির্বাচন হবে, নির্বাচন হইতেই হবে। এটা ডক্টর ইউনূসও বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না। আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে। আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চায়, রাজনীতি আমি নিজেও চাই খুব দ্রুত একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনূস দেবেন। এবং ডক্টর ইউনূস এমন কোনো জিনিস করে যেতে পারবেন না যেটা বাংলাদেশের সরকার চায় না। আপনারা তাদের সাথে আলোচনা করুন। কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে এ হচ্ছে ইন্ডিয়ান মাল, আওয়ামী লীগের মাল। এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম কোনো কিছু করবেন না। এটাই আমাদের প্রত্যাশা। ছাত্র ভাইদেরকে বলব, ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলেই দেশপ্রেমিক। এই আসিফ নজরুল থেকে সরায় আপনারা যদি ৬ মাস সময়ও পান, এই ৬ মাসে দেখায় যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গিয়েছে। সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে। আর অন্যান্য যারা আছেন যেসব আ ইউটিউবাররা ভাড়াটে হিসাবে খাটছেন, আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি। ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য? আপনারা তো সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন। আপনাদের মতো মালেরা এসে এখন আমাদেরকে দেশপ্রেম শেখান। সেনাপ্রধানের মাসিক বেতন নিয়া তারপরে আমাদেরকে এখন দেশপ্রেম শিখাইতে আসিস? তোরও পেছন দিয়া ঢুকাবে শালার তুই জানিস না তোরে যে তুই যে দেশে কয়দিন পরে যাবি? তুই যাওয়ার পরে তারপরে তোরেও তো পেদাবে। তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস ২,৭০,০০০ ৳৮০,০০০ বেতনের জন্য। এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে। তুই বুঝতেছিস সামনে কি অবস্থা? আওয়ামী লীগকে আনবে, ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে। এটা হচ্ছে ইয়ে। সেনাপ্রধান আপনার কোনো ধোঁকাবাজি, ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া কইরা লাভ হবে না। আপনাকে খুব স্পষ্টভাবে কিছু জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে। ১ম জায়গা বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে। তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক। আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডিওএইচএস এ পলাতক আছে, যাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন, আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে, তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সারা দেশে সাঁড়াশি অভিযান চালান। অভিযান চালায় আওয়ামী লীগের লোকজনকে ধরেন। অস্ত্র কারা এতদিন অস্ত্রবাজি করেছে, মামলার আসামি কারা তাদেরকে ধরেন। আপনারা কোনো কিছুই করেন না। আপনি উল্টা বলছেন সরকার, আপনারে কি ব্যারাকে রাখা হয়েছে নাকি? আপনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে। আপনি কারে দোষ চাপান? আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসাবে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি এসে ইউনূসের উপরে দোষ চাপাচ্ছেন। যাই হোক, আমরা বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের উদ্বিগ্ন আমরা নিজেরাও। সো আমরা দেশবাসীকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে সজাগ থাকতে হবে প্রতিটা মুহূর্ত পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসছে এবং সেই সরকারের নেতৃত্বে যারা থাকবে তারা যতক্ষণ স্যাটিসফাইড না আমি যদি ছোট করে বলি যে তারেক রহমান দেশে যায়নি এখন পর্যন্ত। কেন যায়নি? আপনার কি মনে হয় তারেক রহমান ইউনূসের ভয়ে যায় নাই? এই সেনাপ্রধানের ভয়ে যায় নাই। তারেক রহমান আপনাদের কাছে ভাই অনেকের কাছে আমার মনে হইতে পারে যে আমি এখন হয়তোবা আপনার
কারো পক্ষে ভাই আমি কারো পক্ষে যে কথা বলি না এটা কয়দিন মানে যখন একজন আজকে বলেন তার পক্ষে বলি পরশুদিন বুঝতে পারেন যে না, এ তো আসলে এর লোক না। সো আশা করি দিন শেষে বুঝতে পারবেন। ভাই বিশ্বাস করেন বাংলাদেশে যদি নাকি একটা নির্বাচিত সরকার আসে এবং সেটার প্রধান যদি নাকি তারেক রহমান হন, আমি আপনাদেরকে কথা দিলাম মানে আমি আমার নিজের জায়গা থেকে আমি যতটুকু বুঝতে শিখেছি তারেক রহমানকে, বিএনপির বিগত দিনে যে সরকার ছিল তার চেয়ে অনেক ভালো কিছু একটা দেখবেন। আমি আপনাদেরকে কথা দিলাম। যদি নাকি খারাপ কিছু দেখেন, যদি অন্যরকম কিছু হয়, লুটপাট হয়, তারেক রহমান বিদেশি কোনো শক্তির হয়ে কাজ করে, আমি বললাম আমি ফার্স্ট পারসন হব যে কিনা আপনাদের সাথে দাঁড়াবো। তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি এখন পর্যন্ত তারেক রহমান সম্পর্কে তারেক রহমানের এখনকার যেই তার চিন্তা ভাবনা, তার যেসব মানুষজনের সাথে তিনি এই রাষ্ট্র নিয়ে কথা বলেন, আমি সেটা থেকে আপনাদেরকে বলছি যে তারেক রহমান একটা ভালো কিছু আপনাদের সামনে এই এখন আপনি যে বিএনপিকে দেখছেন, বিএনপি এরকম থাকবে না। বিশ্বাস করেন এরকম থাকবে না। বিএনপির অনেক নেতা আছে যাদের উপরে তারেক রহমানের শতভাগ কর্তৃত্ব নাই। যে কারণে অনেক কিছু তিনি করতে পারছেন না। চাইলেও অনেক ব্যাপারে তিনি এখন নিশ্চুপ থাকছেন। তিনি দেশে ফিরলে সেটা দেখতে পারবেন। সো আমরাও চাই আর যদি জামাত আসে, আমাদের জামাতকে নিয়েও কোনো বড় ধরনের কোনো অভিযোগ নাই যে জামাত এসে তারপরে দেশকে বিক্রি করে দিবে। তাদের কিছু নেতা আছে যারা কিনা রয়ের সাথে কানেক্টেড নানানভাবে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করছে। তো এটার ব্যাপারে আমার আ কোনো আপত্তি নাই। তারাও যদি আসে আমি মনে করি দেশ নিশ্চিন্ত একটা জায়গায় যাবে। যারাই ক্ষমতায় আসুক বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, আমি মনে করি যে এই দেশ একটা ভালো জায়গায় যাবে। সো সেই দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষকে নিরাপত্তা প্রহরীর মতো এই দেশকে পাহারা দিতে হবে। আমরা আছি ইনশাআল্লাহ। এই দেশ ভারত, চীন, পাকিস্তান, আমেরিকা কোন দেশের কাছে নতজানু হয়ে তারপরে থাকবে, এটা আমরা কখনোই ইনশাআল্লাহ হইতে দিব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।